আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমরা পরীক্ষা দিয়েছো সবাই? জি স্যার, পরীক্ষা তো দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। পরীক্ষার সলভ ক্লাসটা আমরা মঙ্গলবারে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে আমরা পড়বো, সেদিন সলভ ক্লাস নিব। কারো কোনো প্রবলেম থাকলে সেদিন আলোচনা করবো, সমস্যা নেই। যদি কেউ বাকি থেকে থাকি, পরীক্ষা এখনো দেইনি, তোমরা পরীক্ষাটা দিয়ে দিও, হ্যাঁ। এটা তো জাস্ট বেসিক একটা পরীক্ষা, এখানে মানে ইভালুয়েশন কিছু না আসলে। তোমরা নিজেরা নিজেদের একটা জাস্টিফিকেশনের জন্য just এইটুকুই। বাট সবাই পড়ে যেন পরীক্ষাটা দাও, এবং লিখা যেন সবার খাতায় লিখায় আমি পাই, এই জিনিসটাই আমি চাইছি। যে যতদূর সম্ভব তোমরা পড়াশোনা করে পরীক্ষাটা দিতে আসো, যাতে তোমার পড়াটা অন্তত কাভার হয়ে যায় আপ টু আমাদের যতটুকু সিলেবাস কাভার হয়েছে। আর তোমরা সাজেশন পেয়ে গেছো তো নাকি? জি স্যার, সাজেশন পাইছি। আচ্ছা, ঠিক আছে। তো সেই আঙ্গিকে আমরা পড়া দিয়ে দিব এখন থেকে। সাজেশনের ভিতর থেকে আমরা ডেইলি একটা রাইটিং পার্টের বিভিন্ন পার্ট গুলোতে আমরা পড়া দিয়ে দিব। সেগুলো তোমরা পরের ক্লাস অনুপাতে পড়ে আসতে হবে, হ্যাঁ। পরের ক্লাসে আমি পড়াগুলো নিব যে তোমাদের হয়েছে কিনা বা লিখছো কিনা তোমরা পড়ে, এই জিনিসগুলো আমরা ওইখান থেকে রাইটিং পার্ট গুলো এনশিওর করার চেষ্টা করব। আজকে আমরা কারেকশনের কিছু নিয়ম কানুন শেষ করব। 10 নম্বর পর্যন্ত আমরা গত ক্লাসে সম্ভবত শেষ করেছি, আজকে পরবর্তী নিয়মগুলো দেখার চেষ্টা করব। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই, না? জি স্যার। আচ্ছা, নাম্বার 10, 10 নম্বর যে নিয়মটা ছিল, এটা ইম্পর্টেন্ট একটা নিয়ম। এখানে আমি একটু এক্সট্রা কিছু আহ, আবার একটু বলি, মানে গুরুত্ব সহকারে আবার একটু বলতে হবে এটা, কারণ গুরুত্বপূর্ণ বেশি। এখানে আমরা দেখো দৈর্ঘ্য, প্রস্থ, পরিমাপ, স্থান, এখানে আরো কিছু জিনিস আছে যেমন সময় বা টাইম বুঝাই যদি। তারপরে হয় হচ্ছে টাকা, টাকার পরিমাণ, পরিমাপ বা পরিমাণ যেটাই হোক একই কথা, সেখানে টাকা পয়সার পরিমাণও আসতে পারে। তারপরে হচ্ছে দূরত্ব, মানে দৈর্ঘ্য প্রস্থ যেটা বোঝাচ্ছে এটাকে বলে অ্যাকচুয়ালি দূরত্ব, হ্যাঁ। দূরত্ব, তাহলে দূরত্ব, সময়, টাকা বা অর্থ যেটা বলি আমরা, এগুলো বুঝালে এটা সিঙ্গুলার সাবজেক্ট হয় এবং সে অনুযায়ী ভার্বটা সিঙ্গুলার হয়। আচ্ছা, দৈর্ঘ্য কি? যেমন এখানে দেখো 20 মাইলস বা 10 কিলোমিটার্স, তাই না? 5 কিলোমিটার্স। এখানে কিলোমিটারের পরে এস যোগ হয়ে প্লুরাল হয়, কিন্তু এই 10 কিলোমিটার্স যেটা, এই টোটালটা হচ্ছে একটা দূরত্ব। কয়টা দূরত্ব? একটা দূরত্ব। যে কত দূরে? 10 কিলোমিটার দূরে। তো এই জন্য এটা একক সাবজেক্ট হিসেবে আমরা কল্পনা করি, এবং সে অনুযায়ী ভার্বটাকে সিঙ্গুলার হিসেবে চেঞ্জ করি। যেমন 20 মাইলস আর এ লং ওয়ে, এটা হবে না। 20 মাইলস এটা সিঙ্গুলার সাবজেক্ট, এটা হবে ইজ এ লং ওয়ে। যদি বলি 5 আওয়ার্স, 5 আওয়ার্স, হ্যাঁ, 5 ঘন্টা, মানে একটা সময় স্প্যান, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসতে পারে তোমার হচ্ছে ধরো $1000 যদি বলি, বা 500 টাকা যদি বলি। কথা বুঝতে পারতেছো? $1000, 500 টাকা। হ্যাঁ, তারপরে হতে পারে তোমার যেমন ধরো দূরত্ব তো বললামই, 20 মাইল। ওজন যদি বলে ধরো 5 কিলোগ্রামস, 5 কিলোগ্রামস, বা 5 পাউন্ড, বা 10 পাউন্ড, বাউন্ডস যেটাই বলো না কেন, এগুলো সবগুলোই কি সিঙ্গুলার, ঠিক আছে। 1 কেজির অধিক 5 কেজি মানে যে প্লুরাল ব্যাপারটা এরকম না, 5 কেজি ওজনের একটা মানদণ্ড। তো এটা একটা ওজন বোঝায়। হ্যাঁ, তো এটা পুরোটাকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরতে হয়। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দিয়ে দিই। এইটা আসে পরীক্ষাতে, হ্যাঁ। এই টাইপের ওয়ার্ড গুলো সাবজেক্ট হিসেবে দিলে সেটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরতে হয়। বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। ঠিক আছে। জি আমরা স্যার। যেই সকল পয়েন্ট এখানে আসতে পারে সবগুলো ইন্ডিকেট করলাম। কি কি উদাহরণ দিয়েছি সেই জিনিসগুলো খেয়াল করতে হবে। যেমন 10 কিলোমিটার দূরত্ব, সময় যেটা বললাম, 5 আওয়ার্স সময় বললাম। তারপরে হচ্ছে 500 টাকা মানে অর্থের পরিমাণ বললাম, বা $1000 যেটা, সেটা একই কথা। হ্যাঁ। তো ওজন যেটা বললাম, সবকিছুই কিন্তু এগুলো এই ধরনের সেন্টেন্সে আসতে পারে। নাম্বার 11-এ চলে যাচ্ছি।
দেখো এই ওয়ার্ডটা অনেক সেন্টেন্সেই আসে, আর এটা দ্বারা একটা পরিমাণ বোঝায়। কিরকম পরিমাণ? দেখো 2/3 এর পরে নাউনটি ব্যক্তি হলে প্লুরাল হয়, এবং এই ক্ষেত্রে ভার্বটিও সেভাবে প্লুরাল ভাবে চেঞ্জ করতে হবে। আর 2/3 এর পরে যদি বস্তু হয় তাহলে সেটা সিঙ্গুলার হয়, এক্ষেত্রে ভার্বটিও সিঙ্গুলার হয়। এটা এত জটিল করে না বুঝে একটা বিষয় তোমাদেরকে আমি বুঝাই। ধরো হচ্ছে 30 জন স্টুডেন্টস, ঠিক আছে? 2/3 অফ 30 স্টুডেন্টস, এটার মানেটা কি বলো তো? জানো, বুঝো? আচ্ছা, 2/3 বলতে ব্যাপারটাই যে এরকম, টু নিচে হচ্ছে থ্রি, মানে 3/2 স্টুডেন্ট। এবার বুঝছো? 3/2 তাহলে 2/3 অফ দ্য 30 স্টুডেন্টস বলতে বোঝাচ্ছে 30 জনের মধ্যে কয়জনকে? 20 জনকে। এবার বুঝতে পারছি? আচ্ছা। আচ্ছা, 30 জনকে 3 ভাগ করলে প্রত্যেক ভাগে কত করে? 10 করে পড়ে, তাহলে 2 ভাগ যদি নেওয়া হয় তাহলে 20 জন। তাহলে 2/3 মানে এরকম, দুই 3/2 আচ্ছা, এখন এই 2/3 এই কথাটার পরে যদি নাউনটা প্লুরাল আসে, মানে ব্যক্তি আসে, নাউনটা যদি ব্যক্তি আসে তাহলে সেটা প্লুরাল সাবজেক্ট হয়ে যায়। যেমন এই যে ব্যক্তি বলতে, স্টুডেন্টস কি ব্যক্তি না? স্টুডেন্টস হচ্ছে ব্যক্তি। তো এখন এই ব্যক্তির মধ্যে ধরো 3 জনের মধ্যে 2 জন, তাহলে তো 2 জন কি প্লুরাল না ব্যাপারটা? 2 জন বুঝাইলে কি প্লুরাল বুঝাবে না? স্যার। যেমন 30 জনের মধ্যে 20 জন, সেটাকে প্লুরাল বুঝাচ্ছে। তো 2/3 এর পরে ব্যক্তি আসলে সেটা প্লুরাল সাবজেক্ট হয়ে যায়। দেখো 2/3 অফ দ্য প্লেয়ার ইজ অ্যাবসেন্ট, মানে 3/2 প্লেয়ার অনুপস্থিত, খেলোয়াড় অনুপস্থিত। তাহলে এখানে দেখো 2/3 এর পরে আছে প্লেয়ার, তাহলে এটা কি প্লুরাল হয়ে গেছে? তাহলে সেই জায়গায় কিন্তু ইজ দেওয়া যাবে না, এখানে হচ্ছে আর হয়ে যাবে। এবার বুঝতে পারছো? তাহলে 2/3 অফ দ্য প্লেয়ার, এই প্লেয়ার কি ব্যক্তিবাচক না? প্লেয়ার মানে তো একজন ব্যক্তি। তাহলে সেটা হয়ে যাবে প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল, ভার্বটাও প্লুরাল ভাবে বসবে। আর যদি এরকম হতো যে এটা ব্যক্তি না হয়ে বস্তুবাচক বা বস্তু জাতীয় কোনো কিছু, বা হচ্ছে ম্যাটেরিয়াল টাইপ কোনো কিছু, যেমন এখানে যদি বলা হয় 2/3 অফ দ্য ওয়ার্ক বা 2/3 অফ দ্য টাস্ক, আবার অনেক সময় বলা যেতে পারে 2/3 অফ দ্য কি বলবো, অ্যাসাইনমেন্ট। মানে যে কোনো কিছুই আমরা যে বলি না কতটুকু কমপ্লিট হয়েছে, 3/2 শেষ করছে এই কাজটা, এই জিনিসটা, হ্যাঁ এই প্রসেসটা, যেটাই আসুক না কেন, এটা যদি ব্যক্তির বাইরে এই ধরনের বস্তুবাচক কোনো কিছু হয় যে 3/2 শেষ করা হয়েছে, তাহলে ওই ধরনের সেন্টেন্সে ওইটা হয়ে যায় হচ্ছে আবার সিঙ্গুলার। ব্যক্তির বাইরে যেটাই আসুক না কেন, কথা বুঝতে পারতেছি? ব্যক্তির বাইরে টু স্যার, থার্ডস এর পরে এই যে ওয়ার্ক আসছে, ওয়ার্ক কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? কাজ হচ্ছে বস্তুবাচক একটা বুঝতে বিষয়। পারছি। আর একটা কাজকে তুমি 3/2 করো আর 100 ভাগ করো, ওইটা আসলে কাজের একটা অংশকেই বুঝাবে, তাই না? এটাকে ওই 10টা খণ্ড অংশ কাজ, যে ব্যাপারটা তো এরকম না। ভাত খাওয়া একটা কাজ, তুমি অর্ধেক মানেও কি 2/1 খেয়েছো, সেটা একটা অংশই তো খাইছো। এখানে তো আর ওই যে প্রত্যেকটা ভাতকে কাউন্ট করবে না, প্রত্যেকটা চাউলকে কাউন্ট করা যাবে না, ব্যাপারটা এরকম হয় না, তাই না? এই জন্যই এই ব্যক্তিবাচকের যে জায়গাটাতে গণনা করা যায় দেখে ওইটা প্লুরাল, আর বস্তুবাচকের জায়গায় গণনা করা যায় না দেখে এটা যত পার্টি আসুক না কেন, 2/3 এটাই হোক না কেন, এটা এটার পরে ব্যক্তি বস্তুবাচক থাকলেই সিঙ্গুলার। হ্যাঁ ঠিক আছে, তাহলে 2/3 অফ দ্য ওয়ার্ক হ্যাভ হয় না, কি হয়ে যাবে? হ্যাজ হয়ে যাবে। কারণ হ্যাজ সিঙ্গুলারের জন্য বসে, হ্যাভ প্লুরালের জন্য বসে। তো ইনকারেক্টে হ্যাভ আছে, কারেক্ট করে আমাদেরকে হ্যাজ দিতে হবে। এখন এখানে যে কোনো ভার্ব আসুক না কেন সেটা চিন্তা করে তোমাকে বসাতে হবে যে এই পুরা 2/3 অফ দ্য ওয়ার্ক, এই সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। দেখো এই নিয়মটা সবার কি বোঝা গেছে কিনা, কারণ কনফিউশন থাকলে আমাকে বলতে পারো। কোনো কনফিউশন নেই। স্যার স্যার আমি কি এখানে মার প্রথম স্যার এখানে প্রথম হ্যাঁ ইনকারেক্ট 1/3 হয়, যে 1/3 অফ প্লেয়ার ইজ হ্যাঁ। অ্যাবসেন্ট, তাহলে কি হবে? তাহলেও কি ওখানে আর হবে? আচ্ছা, তুমি যেটা বলতেছো 1/3, আচ্ছা 1/3 এর ব্যাপারটা আমরা কিন্তু বলি নাই। 1/3 সিচুয়েশন আছে,
সিচুয়েশনটা কি? প্রথম কথা হচ্ছে যদি এরকম থাকে 1/3 অফ দ্য 3 প্লেয়ার্স, খেয়াল করো 1/3 অফ দ্য 3 প্লেয়ার্স, তাহলে কয়জনকে বোঝাচ্ছে বলো? 1/3 অফ দ্য 3 প্লেয়ার্স মানে প্লেয়ারই 3 জন, তার মধ্যে 3/1 মানে একজনকে বোঝাচ্ছে নাকি? জি স্যার। তখন হয়ে যাবে সিঙ্গুলার। বাট 1/3 অফ দ্য প্লেয়ার বা প্লেয়ার্স যেটাই হোক না কেন, তখন আবার প্লুরালি থাকবে। সেখানে কত স্টুডেন্ট বা কত প্লেয়ার সেটা তো আমরা মেনশন করিনি, তো এটা একাধিকই বলা যায়, একাধিক হিসাবেই ধরতে হবে প্রথমত। তো সেই জায়গায় এটা প্লুরাল হবে। 2/3 বা 1/3 হয় সেখানে প্লুরালি আসে, বাট যখন ওই যে আবার বলে দিতে পারে যে 1/3 অফ দ্য 3 প্লেয়ার্স মানে 3/1 বলতে একজনকেই তখন বোঝাচ্ছে, কিন্তু যেমন 3 জন তো মেইন, 3 জনের মধ্যে একজনকেই তখন বোঝানো হচ্ছে। কিন্তু সেটা ভিন্ন ব্যাপার, ওইভাবে দেয়ও না যদিও, বাট 1/3 থাকলেও প্লুরালি আসবে। বুঝতে পারছে? জি জি দেখো স্যার স্যার নাম্বার বুঝতে 12। আহ, হ্যাঁ বলো, স্যার শুনতেছি। আমি কি মাঝখান দিয়ে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলো। স্যার এই যে আমাদের যে নতুন ব্যাচটা শুরু হচ্ছে, এই যে সেকেন্ড ইয়ারের মেন্টর কোর্স ব্যাচ 24, এটার মধ্যে স্যার আমাদের কোর্সের যে ক্লাস রুটিনটা সেটা দেওয়া হয়নি, কিন্তু সাজেশন দেওয়া হয়েছে। ক্লাস রুটিনটা দেওয়া হয়নি, সেজন্য আমি সঠিক সময় আজকে উপস্থিত হতে পারিনি ক্লাসে। আচ্ছা, তোমাদের ওই ব্যাপারটা আমি জানি না, ওইটা কিসের জন্য বা মেন্টর কোর্স বলতে কোনটা এটা? স্যার 24 এই যে সেকেন্ড ইয়ারের মেন্টর কোর্স ব্যাচ 24, 7-8 জন মেম্বার আছে এটার মধ্যে। আচ্ছা, জানি না, ওইটার সম্পর্কে আমার আইডিয়া নেই, ওটা প্ল্যাটফর্ম হ্যান্ডেল করে, তো আমি আসলে জানি না। হ্যাঁ, ওটা কি করে তো না স্যার করে ওটা তুমি ওইখানে নক দিয়ে জেনে নিও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওকে, স্যার, দেখো ঠিক আছে। নাম্বার স্যার 12 দেখো। হ্যাঁ স্যার বলো। ওই যে পরীক্ষা যে নিয়েছিলেন এটার স্যার আনসার দেওয়া হয়নি স্যার। আনসার ক্লাস নিব, আনসারের ক্লাস নিব, ঠিক আছে। মঙ্গলবারে ইনশাল্লাহ একটা ক্লাস হবে, এটার উপরে তোমাদের সলভ ক্লাসটা হবে, ওইটা তখন মিলাই নিবা খাতাটা। বুঝতে পারছো? ও জি স্যার, দেখো নাম্বার আমি 12 স্যার ক্যাটেল। সবগুলা করছি অবশ্যই। স্যার এই হ্যাঁ সলভ পিডিএফটা তো কি করবে, দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে হ্যাঁ। আমার নাকি স্যার দেওয়া মনে হয়নি? হচ্ছে আমার সবগুলা আর কি ভালো হয়েছে, দেওয়া হয়েছে। বাকি জানি না কেমন হ্যাঁ হবে। ঠিক আছে, ইনশাল্লাহ সমস্যা নেই। আর দেখো ক্যাটেল পিপল, এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট, আচ্ছা স্যার, এটা মনে এটা কি রাখতে হবে। ইন্টার সেকেন্ড ইয়ারের ক্লাস? না না, ইন্টার সেকেন্ড ইয়ারের ক্লাস না, অনার্স এর ক্লাস, অনার্স সেকেন্ড ইয়ার। তুমি ইন্টার কই থেকে পেলা? স্যার আসসালামু আলাইকুম। কি শুরু এটা করলা কি তোমরা? স্যার বিজনেস কমিউনিকেশনের ক্লাস স্যার? ইংলিশ গ্রামারের না মতো লাগছে, এই জন্য বললাম। না, এটা গ্রামার ক্লাস, বিজনেস কমিউনিকেশনের ক্লাস কালকে। ও স্যার এই আচ্ছা স্যার, থ্যাংক পিডিএফটা ইউ মনে স্যার। হয় এটা দেওয়া আমরা হয় তো নাই, আপনি মাথায় নেই। একটু দেখবেন। আচ্ছা, এটা না দিলে আজকে দিয়ে দিব, টেনশন নেই। ঠিক আছে স্যার। স্যার আসসালামু দেখো আলাইকুম। যেটা বলতেছিলাম, ওয়ালাইকুম আসসালাম। এখন আর কোশ্চেন নিচ্ছি না, পড়া রিলেটেড কোনো কোশ্চেন তোমরা করছো না, পরে নিচ্ছি কোশ্চেন। নাম্বার 12 দেখো ক্যাটেল পিপল পোল্ট্রি ফক জেন্ট্রি ভার্মিন ক্লেরজি অ্যারিস্টোক্রেসি নোবিলিটি। হ্যাঁ, এখন সবগুলো অনেক সময় তোমাদের তোমাদের বেশিরভাগ আসে যে ক্যাটেল পিপল ফক, এই তিনটাই আমি দেখছি তোমাদের আসছে, খুব একটা অন্য অন্য শব্দগুলো খুব একটা আসে নাই যদিও। তাও আমি জাস্ট তোমাদের যদি আসে, যেহেতু এই নিয়মটা আসে, তো যদি এই টাইপের এই ওয়ার্ড গুলো যেহেতু আসে, যদি আসে, তো সবগুলোই যেন তোমাদের মাথায় থাকে, এই জন্য এখানে এন্ট্রি করছি। তো এইগুলো থাকলে এইটা একটা প্লুরাল সাবজেক্ট এগুলো। হ্যাঁ, ক্যাটেল মানে কি বলতো? ক্যাটেল মানে বোঝায় হচ্ছে গবাদি পশুর পাল। হ্যাঁ, এখানে অনেকগুলো গবাদি পশুকে একসাথে বোঝায়, তো এটা ইটসেলফ প্লুরাল। পিপল মানে অনেকগুলো লোকজনের সমাগম যখন হয় এটাকে আমরা বলি পিপল, লোকজন, মানে বেশ কয়েকজন লোকজন যখন হয় এটাকে পিপল বলে। হ্যাঁ, তো এই ধরনের যে তোমার হচ্ছে শব্দগুলো, এগুলো ইটসেলফ, এগুলোর অর্থই হচ্ছে প্লুরাল। এগুলোকে আহ এগুলোর মধ্যে যেই নাম্বারটা বোঝায় সেটা অলওয়েজ প্লুরালি থাকে। হ্যাঁ, একাধিক সংখ্যক এই সাবজেক্ট এটার মধ্যে আছে বলে এটাকে আমরা প্লুরাল হিসেবে ধরে থাকি। আর এই জন্য এটার পরে ভার্বটাকে ওইভাবে চেঞ্জ করতে হবে, যেহেতু সাবজেক্ট প্লুরাল। যদি বলে ক্যাটেল ইজ গ্রাজিং ইন দ্য ফিল্ড, মানে গবাদি পশুগুলো মাঠে ঘাস খাচ্ছে, তো এটা আসলে প্লুরাল হিসেবে হবে। ক্যাটেল মানেই অনেকগুলো গবাদি পশু, তাহলে এখানে আর হবে, পিপলের পরে আর হবে, প্লুরাল ভাবে চেঞ্জ করতে হবে, এটা মনে রাখতে হবে, এটুকুই এখানে কথা।
নাম্বার 13-এ ওইটারই একটা উল্টা সিচুয়েশন, সেটা হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখতে মনে হয় যে প্লুরাল, বাট অ্যাকচুয়ালি এগুলো সিঙ্গুলার। যেমন এই যে ফিজিক্স সাবজেক্টের নাম ফিজিক শব্দটার পরে এস লাগানো, মনে হতে পারে সামহাও মনে হতে পারে যে এটা প্লুরাল। যেমন পলিটিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, নিউজ, এটা খুব ইম্পর্টেন্ট, নিউজটা অনেকবার আসছে তোমাদের। হ্যাঁ, গ্যালোস, স্মল পক্স, এই যেটা স্মল পক্সটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে এগুলা আসে না, এই দুইটাতেই বেশি দেখছি আসছে তোমাদের, আর এই সাবজেক্ট গুলা নিয়ে অনেক সময় আসে। হ্যাঁ, তো যাই হোক, এগুলো দেখতে মনে হয় অনেক সময় প্লুরাল, মানে এস যোগ করা থাকে বলে, বাট অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে সিঙ্গুলার। হ্যাঁ, নিউজ মানে একটা সংবাদ, ফিজিক্স মানে তো সাবজেক্টের একটা নাম, পলিটিক্স মানে রাজনীতি, এটাও সিঙ্গুলার জিনিস। তো এই জন্য এইগুলোর পরে যদি দেখো আর দেওয়া ভার্বটা, তাহলে সেটা ভুল দেওয়া, বা যে কোনো ভার্বই প্লুরাল ফর্মে যদি দেওয়া থাকে সেটা ভুল হবে। সিঙ্গুলার হিসাবে সাবজেক্ট ধরে সেইভাবে চেঞ্জ করতে হবে। খুঁটিনাটি বিষয় এগুলো, হ্যাঁ, কিন্তু মনে রাখতে হবে। সহজ হইলেও অনেক সময় চোখের ফাঁকে দিয়ে ভুল হইতে পারে, এগুলো একটু খেয়াল করে পড়তে হবে। এইটা নাম্বার 14, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে ওই দুইটার মধ্যে এলোমেলো লাগতে পারে। কি কি জিনিস দেখো, স্পেকটাকলস মানে চশমা যেটা আমরা বলি, সিজার্স মানে কাঁচি, ওয়েজেস মানে হচ্ছে তোমার এই যে বেতন বলে এটাকে, তারপরে হচ্ছে থ্যাঙ্কস, অ্যাশেস, অ্যাসেটস, আলমস। যাই হোক, এগুলো অনেকগুলো আছে, খুব বেশি বলতে গেলে এইটা 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 এইটা, তারপরে আসে তোমাদের এই মামস্টাউন একবার আসছিল মনে হয়। হ্যাঁ, মোটামুটি এই যে গ্লাসেস, এই কয়েকটা বেশি আসে। এছাড়াও যেগুলো আছে মোটামুটি এই টাইপের শব্দ আমি এখানে সবগুলোই দিছি। যতটুকু পারো যে এইগুলো বললাম এগুলো বেশি বেশি মনে রাখতে হবে। আর এগুলো আমরা প্র্যাকটিস করবো, তো এগুলো প্র্যাকটিস করতে করতে আরো আয়ত্তে আসবে যদিও, তারপরেও এগুলো, এই নিয়মটা পুরোপুরি একটু ভালো করে মনে রাখবা। এগুলো থাকলে কি হয়, এই শব্দগুলি সবসময় প্লুরাল হয়। হ্যাঁ, স্পেকটেকলস কেন প্লুরাল হয় এটার একটা ব্যাখ্যা দেই, তাহলে আরো মানে নিয়মটা মুখস্থ না করে বুঝে ধরতে পারবা। চশমায় ধরো গ্লাস কয়টা থাকে, দুইটা না? দুইটা। হ্যাঁ, তাহলে এই জন্য এটা জোড়ায় আকারে থাকে। সিজারে পার্ট কয়টা, দুইটা পার্ট না? উপরে নিচে কাট করার জন্য দুইটা পার্ট থাকে। ঠিক আছে, ওয়েজেস বলতে এটা ভিন্ন একটা প্যাটার্ন, বাট এই ধরো এই জিনিসগুলো একটু মনে রাখার জন্য বিভিন্ন জিনিস আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি এরকম। তো এগুলো জোড়ায় জোড়ায় থাকে অনেক সময়, বা হচ্ছে এই যে গ্লাসেস, অনেকগুলো গ্লাস বোঝাচ্ছে। থ্যাঙ্কস, থ্যাঙ্কস বলতে এটা প্লুরাল হিসেবে ব্যবহৃত হয় আসলে। অ্যাসেটস মানে অনেক সম্পদের প্রাচুর্য সমাহার, তখন অ্যাসেটস বলি আমরা। হ্যাঁ, মানে সম্পদ তো আর একটা থাকে না, কয়েকটা থাকে, এই জন্য বলে অ্যাসেটস। এইগুলো সবসময়ই প্লুরাল হয়, জাস্ট একটু মনে রাখতে হবে। তো সেই হিসেবে ভার্বটাকেও চেঞ্জ করতে হবে। যেমন দ্য সিজার ইজ ব্লান্ট, মানে কেচিতে দান নাই, ব্যাপারটা এরকম, বাট ইজ তো হবে না। সিজার অলওয়েজ হচ্ছে প্লুরাল, এবং সিজার শব্দটা কখনো এস ছাড়া বসে না, এস দিয়েই বসাইতে হয়। সিজার কোনো শব্দ কিন্তু ইংলিশে নেই, সিজার্স। বুঝতে পারছো তো? দুইটা কারেকশন এখানে আছে, খেয়াল করো। এখানে শুধু ভার্বের কারেকশন, ব্যাপারটা এরকম না। এখানে দুইটা কারেকশন আছে, একটা হচ্ছে সিজারের সাথে এস যোগ করতে হবে, খেয়াল করো, দেখছো? আর ইজ কে আর করতে হবে। এখানে কয়টা কারেকশন তাহলে? দুইটা। দুইটা কারেকশন। আবার এখানে দেখো, মাই স্পেকটেকল ইজ ব্রোকেন, মানে আমার চশমাটা ভেঙে গেছে। তাহলে মাই স্পেকটেকল হবে না, স্পেকটেকলস হবে, আবার সেখানে আরো হবে। ক্লিয়ার? হ্যাঁ, তো এই যে খুঁটিনাটি এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ওয়েজ কখনো হয় না, ওয়েজেস এটা নিয়ে শব্দটাই এরকম। থ্যাঙ্ক কখনো স্যার হয় না, এটার অর্থ কি থ্যাঙ্কস। স্যার? ওয়েজেস, বেতন, বেতন, বেতন। বেতন। হ্যাঁ, বুঝতে পারছি। Okay. নাম্বার 15-এ চলে যাচ্ছি তাহলে। এইখানে আরো কিছু শব্দ আছে, এগুলো দুইটা ভাবে বসে অনেক সময়। দুইটা ভাবে মানে একই শব্দ দুইটা প্যাটার্নে চেঞ্জ করে আসে, একটা সময় সিঙ্গুলার হয়, একটা সময় প্লুরাল হয়। কিরকম দেখো, এখানে ডজন, ডজন মানে তো 12টা নিয়ে যে ডজন সেটা বলতেছে। গ্রোস মানে অনেকগুলোর একটা পরিমাণ, গ্রোস মানে মোটামুটি মোটা পরিমাণ যেটা বুঝাই আমরা। পেয়ার মানে হচ্ছে জোড়া, 100 মানে 100টা, 1000 মানে 1000টা। স্কোর, স্কোর মানে এটা হচ্ছে তোমার অর্থগত দিক থেকে মানে ওই বাংলা কি, স্কোর মানে হচ্ছে পয়েন্ট, মানে স্কোরের বাংলা কিভাবে বোঝাবে এখন? তো রান স্যার। মার। এটা ক্রিকেটের ভাষায় রান, সেটা ঠিক আছে, বাট স্কোর মানে হচ্ছে ভালো বাংলা কি বলা যায় এটা? যাই হোক, এটা বুঝে নাও। হ্যাঁ, এটা বাংলা বলতে পারছি না, নর্মালি তো আমরা স্কোরই বলে থাকি। যাই হোক, স্কোর মানে সংখ্যা হতে পারে, সংখ্যা। হ্যাঁ,
সংখ্যা কি হতে পারে? না, সংখ্যা তো মানে স্পেসিফিক অর্থ তো আর সংখ্যা হবে না, সংখ্যার ইংলিশ তো নাম্বার, তাই না? গণনা গণনা স্কোর, হ্যাঁ গণনা হতে পারে, স্কোর গণনা বলা যায়। গণনার যদিও কাউন্ট, সেটা আলাদা বিষয়, ধরে নাও আর কি, হ্যাঁ বোঝা তো যাচ্ছে, স্পেসিফিক বাংলা না বুঝলাম। ইত্যাদি শব্দগুলি দেখো সাবজেক্ট হিসাবে একাকী বসলে প্লুরাল, আর যদি শব্দগুলোর পূর্বে কোনো সংখ্যা উল্লেখ থাকে, এক্সট্রা আরেকটা সংখ্যা উল্লেখ থাকে, তখন সেগুলো সিঙ্গুলার হয়। ব্যাপারটা কিরকম, দুইটা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। যেমন ডজন অফ ব্যানানাস হ্যাজ বিন ইটেন, এখানে দেখো ডজন কথাটা আসছে, তাই না? জি এখন স্যার। এটা প্রথমেই বসছে এটা, ডজন অফ ব্যানানাস মানে বেশ কয়েক ডজন কলা, বেশ কয়েক ডজন কলা বোঝাচ্ছে, তো কলা। তখন এটা প্লুরাল বোঝাবে। আর যদি দেখো এই ডজনের আগে আরেকটা সংখ্যা আছে, যেমন 2 ডজনস, তাই না? ডজন। মানে ডজনের আগে আরেকটা সংখ্যা উল্লেখ আছে, 2, 3, 5, 10, বা এখানে 2 গ্রোস, 2 পেয়ার, 200, 500, 5000, 10,000, বুঝতে পারছো? তো এটার আগে যখন আরেকটা সংখ্যা উল্লেখ থাকে, তখন সেটা হয়ে যায় হচ্ছে সিঙ্গুলার। এই ব্যাপারটা একটু খেয়াল করতে হবে, হ্যাঁ। ডজন অফ মানে ব্যানানাস মানে আগে অনেক, উল্লেখ থাকবে স্যার, হ্যাঁ বলো, দর্জনের আগে কোনো একটা উল্লেখ থাকবে কোন এমন একটা সংখ্যা উল্লেখ থাকবে, এক্সট্রা উল্লেখ আরেকটা থাকবে। সংখ্যা উল্লেখ থাকবে, হ্যাঁ। এই যেমন এখানে 5 ডজনস থাকলে এটা সিঙ্গুলার হয়ে যেত। কেন এটা আমি বলি। প্রথমটার অর্থ হচ্ছে ডজনস অফ ব্যানানাস মানে এটাকে বলে হচ্ছে ডজনে ডজনে কলা, মানে অনেক ডজন কলা বোঝায়, বুঝতে পারছো? ডজনস অফ আলিফ ব্যানানাস আলিফ। মানে অনেক ডজন কলা। আর 2 ডজনস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে 2 ডজনের একটা নির্দিষ্ট পরিমাণকে বোঝাচ্ছে। পরিমাণ হচ্ছে একটা, সেখানে 5 ডজন 10 ডজন যেটাই থাকুক না কেন, নির্দিষ্ট একটা পরিমাণকে আসলে এই যে এরকম 2 ডজনস অফ ব্যানানাস, এই কথাটার অর্থ হচ্ছে 2 ডজন কলা। এখন তাহলে প্রত্যেকটা কলাকে ইন্ডিভিজুয়ালি বোঝাচ্ছে না, মানে 2 ডজন কলার একটা পরিমাণকে বোঝাচ্ছে, এই জন্য এটা সিঙ্গুলার, বুঝতে পারছো? আর স্যার এখানে ডজনস অফ তার মানে ব্যানানাস বলতে বোঝায় অনেক ডজন ব্যানানার, অনেক ডজন কলা। হ্যাঁ বলো। স্যার এখানে তাহলে পরিমাণটাকে হচ্ছে পারে হ্যাঁ, করতে হবে না। পুরাটার অর্থগত দিক থেকে এই যে এটা যদি বলতো 2 ডজনস, এখানে যদি শুধু থাকতো 2 ডজনস মানে আমরা বুঝাইতাম 24টা, তাই না? কিন্তু পুরা সাবজেক্টের হুম। দিকে খেয়াল করো, 2 ডজনস অফ ব্যানানাস, এখানে ওই কলার 2 ডজনের একটা পরিমাণকে বোঝাচ্ছে। এখানে 5 ডজন হতে পারে, 10 ডজন হতে পারে, বাট একটা পরিমাণ যে 10 ডজন কলা আছে, এই এখানে পুরা একটা পরিমাণ। আর উপরেরটার মিনিং হচ্ছে অগণিত, অগণিত সংখ্যক, ডজনস অফ ব্যানানাস মানে কত ডজন তার কোনো হিসাব নেই, ঠিক আছে? যেমন আমরা অনেক সময় বলি হান্ড্রেডস অফ পিপল, বা এখানে যে ওই দিন যে দুর্ঘটনাটা ঘটলো সেখানে ফার্স্টের দিকে আসতে যে কি কথা আসতেছিল, হান্ড্রেডস অফ পিপল হ্যাভ বিন ইনজুর্ড, তাই না? এখানে কত শত লোক ইনজুরি হয়েছে সেটার কোনো হিসেব নাই কিন্তু প্রথমত। তো ওই সময় এই যে এই ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা ওইটা প্লুরাল হিসেবে ধরে থাকি। আর যখন এরকম একটা নির্দিষ্ট সংখ্যক পরিমাণকে বুঝাই ফেলা হয় এবং ওই যে অফ দ্বারা যুক্ত করে এরকম প্যাটার্নে সাবজেক্টে চলে আসে, তখন সেটা হচ্ছে সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, বুঝতে পারছো? জি স্যার। ঠিক স্যার আছে থাউজেন্ড দিয়ে যদি একটা এক্সাম্পল দিতেন স্যার। আচ্ছা, হ্যাঁ, থাউজেন্ডস অফ ডলার্স ধরে নাও হ্যাজ বিন স্টোলেন, থাউজেন্ডস অফ ডলার্স হ্যাজ ডলার। বিন স্টোলেন, ওটা ইনকারেক্ট হয়ে যাবে হ্যাভ বিন স্টোলেন, বুঝতে পারছো? জি স্যার। জি ওই যে ওইরকম অফ প্লাস নাউন, তার আগে হচ্ছে এই পরিমাণবাচক সংখ্যাগুলো আসবে। আর যদি বলো $2,000, $2,000 হ্যাজ বিন স্টোলেন, এটা দেখো ওই যে উপরে নিয়মটা পড়ছিলাম না, $5,000, $1,000, 100 টাকা, 500 টাকা, ওইটাই চলে যাচ্ছে না আবার, তখন কিন্তু সিঙ্গুলার। একটু আগেও পড়লাম ওইটা সিঙ্গুলার, ইন সেম সেন্স এটাও কিন্তু সিঙ্গুলার। এবার রিলেট করতে পারছো? তো যখন জি এই নির্দিষ্ট অ্যামাউন্ট বুঝাই ফেলে তখন ওইটা সিঙ্গুলার হয়ে যায়। ক্লিয়ার? জি ওকে, নাম্বার 16-এ যাচ্ছি। কিছু কিছু একটু ঝামেলাপূর্ণ ওয়ার্ড আছে, এগুলো দেখলে মনে হয় যে এগুলো মনে হয় হচ্ছে প্লুরাল, কিন্তু আসলে সিঙ্গুলার। কি কি ধরো, আমি যদি এই শব্দটা লিখি, দেখো অ্যারাবিয়ান নাইটস, এখানে
বি ভার্বকে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস হিসেবে দিয়ে দাঁড়াও, বি ভার্বকে চেঞ্জ করবা। এ গ্রেট, এটা একটা বই। হ্যাঁ হ্যাঁ, এটা বই বলে দিলে তো তোমরা বুঝেই গেলে। আহা, কি করলাম। ইজ আ গ্রেট ওয়ার্ক। হ্যাঁ, এবার বলো অ্যারাবিয়ান নাইটস মনে হচ্ছে কি অনেকগুলো রাত না? মানে অ্যারাবিয়ানের নাইট মানে অ্যারাবিয়ান মানে আরব দেশের রাত, মানে অনেকগুলো রাতকে বোঝাচ্ছে। এরকম কিছু ওয়ার্ড আছে, মানে গালিভার্স ট্রাভেলস মানে অনেকগুলো ট্রাভেলকে মনে হইতে পারে, তাই না? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মানে অনেকগুলো স্টেটস কে মনে হইতে পারে। বাট এখানে এই নামগুলো এরকম প্লুরাল মনে হইলেও এটা অ্যারাবিয়ান নাইটস একটা বই, গালিভার্স ট্রাভেলস একটা বই, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই পুরা অনেকগুলো স্টেট নিয়ে একটা ইউনাইটেড স্টেটকেই বোঝায়, এটা একটা স্টেট। তো এই ধরনের কিছু শব্দ এগুলো মনে হয় অনেক সময় প্লুরাল, বাট অ্যাকচুয়ালি কি এগুলো সিঙ্গুলার। বুঝতে পারছো? হ্যাঁ, যেমন এখানে গালিভার্স ট্রাভেলস আর এ ফেমাস বুক, এখানে সহজ করে দিছে এ ফেমাস বুক। একটু চোখ কান খোলা রাখলে কিন্তু বোঝা যাবে যে একটা বিখ্যাত বই যেহেতু, তাহলে একটা বইকে বোঝাচ্ছে এখানে, তাহলে আর তো হওয়ার কথা না, তাই না? বাট অনেক সময় এই যে স্যার ট্রাভেলস দেখেই অনেকে কিন্তু মাথা ঘুরে ফেলতে পারে। তো ট্রাভেলস থাকলে তো আরই হওয়ার কথা, এটা এটা অনেক সময় অনেকের মনে হতে পারে, বাট ব্যাপারটা হচ্ছে পুরো এইটাকে একটা বই বোঝানো হয়, তাহলে এটা ইজ এ ফেমাস বুক হবে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ এ রিচ কান্ট্রি, অ্যারাবিয়ান নাইটস ইজ এ গ্রেট বুক বা নভেল। এটা নভেল, এই জন্য ওয়ার্ক দিছি আমি, হ্যাঁ, উপন্যাস টাইপের ব্যাপার। দেখছো, এটা বুঝতে পারছি। খুঁটিনাটি জি স্যার। বিষয়, কারেকশন মানেই হচ্ছে চুপি চাপি ভুল থাকবে, চট করে ধরতে হবে এবং প্র্যাকটিস করে করে এগুলো মাথায় নিয়ে আসতে হবে। আচ্ছা, এরপরে দেখি, এটা আমরা আগেও পড়ছি এবং খুব সহজেই জানি, এটা এত বড় নিয়ম পড়ে মাথা নষ্ট করার দরকার নেই, আমি জাস্ট একটু এখান থেকে বুঝাই। যদি বলি দা রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, আচ্ছা এখানে যদি দা রিচটাকে বলো তো পুরা রিচ জাতিকে বোঝাচ্ছে না এরকম বুঝাইলে? জি জি সকল ধনী জি স্যার ব্যক্তিদের বোঝানো হয়, তাহলে পুরা সকল ধনী ব্যক্তিকে বুঝাইলে এটা কি ইজ দেওয়া যাবে এখানে? আর না আর দেওয়া যাবে না না, আর এখানে আর হয়ে যাবে। হ্যাঁ, তেমনি ভাবে দ্য পোর ইজ আনহ্যাপি, এটাও কারেক্ট না, দ্য পোর আর আর হ্যাপি, তাহলে দ্য পোর এটা পুরা গরিব সকলকে বোঝাচ্ছে। এখন এখানে যদি বলতো এ রিচ ম্যান, এ রিচ ম্যান, তখন হইতো ইজ, ইজ তখন এটাকে একজনকে বলে দিছে তখন সেটা ইজ দিতেই হতো, কারেকশনে ইজ করতে হতো। বাট যখন দা রিচ বলা হয় তখন সেটা পুরা গোত্রকেই বোঝায় বা জাতিকে বোঝায়। এটা আমরা আগেও দেখছি, খুব কঠিন কিছু না। নাম্বার 18-এ যাই তাহলে। এখানে খেয়াল করো যে অনেক সময় জিরান্ড এবং পার্টিসিপল দুটা, সরি জিরান্ড এবং ইনফিনিটিভ, জিরান্ড এবং ইনফিনিটিভ দুইটা সাবজেক্ট হিসেবে অনেক সময় বসে পড়ে সাব সেন্টেন্সে। জিরান্ড বলতে বোঝায় ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে নাউনের মতো কাজ করা, সেটাকেই জিরান্ড বলে। আর এটা নিয়ে খুঁটিনাটি আলোচনা আমরা প্রথম থেকে করছিলাম একটু। জিরান্ড মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা নাউনের মতো কাজ করে, মানে নাম হয়ে যায় একটা। আর ইনফিনিটটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে আমরা ইনফিনিটিভ বলি, এবং এগুলো যখন সাবজেক্ট হিসাবে বসে আমরা একটু খেয়াল করো সেটা সিঙ্গুলার হয়, মানে এটা সাবজেক্ট হলে সেটাকে সিঙ্গুলার হিসেবে ধরতে হয়। আমরা সহজে বুঝি, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তাই না? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এই যে ওয়াক ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে ওয়াকিং হয়েছে এবং সেটা সাবজেক্ট হিসেবে বসছে, এবং এইটা কি একটা নাউন। ওয়াকিং মানে হাঁটা একটা এক্সারসাইজের নাম, তাই না? জি হ্যাঁ, ওয়াক মানে হাঁটা, সেটা কিন্তু ভার্ব, বাট আইএনজি যোগ হয়ে হাঁটা যখন বলি সেটাকে বলি হচ্ছে এক্সারসাইজের নাম। আবার দেখো ইনফিনিটিভ কি হয়েছে, টু প্লাস ই আর আর মানে টু ইয়ার, আর হিউম্যান দিয়েছে বাট ইজ হবে, টু ইয়ার মানে মানুষ মাত্রই ভুল হয় এটার মানে, তো এটা টু ইয়ার পরে ইজ হবে। এগুলো সাবজেক্ট হিসেবে বসে, যদি যদি ইনফিনিটিভ টু প্লাস ভার্ব আর ওয়াকিং চিরান্ড এটা যদি সাবজেক্ট হিসেবে বসে, সাবজেক্ট হিসেবে বসছে, তাহলে এগুলো সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য সিঙ্গুলার ভার্ব হবে। এটাই এখানে এখানে বোঝার কথা, বুঝতে পারছি এটা? স্যার জিরান্ড প্লাস ইয়ার ইনফিনিটিভ। আর এটা কি স্যার? ইর মানে হচ্ছে ইয়ার বা ইর, যেটা যে বলে এটা হচ্ছে ভুল করা। ও এরর এটা থেকে নেই স্যার। হ্যাঁ, এররেরই শর্ট ফর্ম, বুঝতে পারছো? যে স্যার এই যে টু কেন এড হবে স্যার? টু টু প্লাস ভার্বটাকে ইনফিনিটিভ বলে। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভি ওয়ান, এটার পুরো ফর্মটা হচ্ছে ইনফিনিটিভ, এবং এটা কাজ করে হচ্ছে মানেটা হচ্ছে এই যে এখানে দেখো করা, কোনো কিছু করা,
টু ইয়ার মানে ভুল করা, ইজ হিউম্যান মানে মানুষ দ্বারাই ভুল হয় বা মানুষ মাত্রই ভুল হয়, এরকম। জি স্যার। ঠিক আছে, দেখো নাম্বার 19, এইটাও খুব ইম্পর্টেন্ট। রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ রিলেটিভ প্রোনাউন হিসেবে হু, হুইচ, দ্যাট, এগুলোই বেশি বসে যদিও। এখন এই আর হোম রিলেটিভ আসবে না। প্রোনাউন, না হোম বসবে না, হ্যাঁ হোমও আসে, অনেক সময় হোমও বসে, সমস্যা নেই। এটা সেন্টেন্সের প্যাটার্নের উপর ডিপেন্ড করে। এবার খেয়াল জি করো যে এই ধরনের রিলেটিভ প্রোনাউন যদি বাক্যে মাঝখানে বসে, হ্যাঁ তাহলে এই রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউন থাকবে, রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউন থাকবে সে অনুযায়ী পরবর্তী ভার্বটাকে চেঞ্জ করতে হবে। কিরকম দেখো, ইট ইজ আই হু আর রেসপন্সিবল দিয়েছে এখানে, তাহলে দেখো হু আসছে রিলেটিভ প্রোনাউন হিসেবে, ঠিক আছে। তো এখন এর আগে কোনটা আছে, আই, পরের ভার্বটাকে আই এর করসপন্ডিং এ চেঞ্জ করতে হবে। তো আই এর সাথে কি আর বসে না এম বসে? এম। আই হ্যাঁ, তাহলে ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল, তাহলে হু এর আগের সাবজেক্ট অনুযায়ী হচ্ছে তোমার এখানে চেঞ্জ করতে হবে। ইট ইজ ইউ হু ইজ টু ব্লেম, তাহলে কি হবে, ইট ইজ ইউ হু, ইউ এর সাথে আর কি ইজ হয় না আর হয়, আর টু ব্লেম। এটার অর্থ এভাবে হবে না, এটা হলো সেই যে আমি হলো রেসপন্সিবল, এটা অর্থ নেই। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে এটা আমি যেই হচ্ছে দায়ী। আর সহজ করে প্যাটার্ন, সহজে বাংলা ভাষা বলতে গেলে যে যে দায়ী মানে হু অ্যাম রেসপন্সিবল মানে যে দায়ী সেটা হচ্ছে আমি, ইট ইজ, ঠিক আছে। হ্যাঁ আর জি স্যার। পরেরটা হচ্ছে যে দোষী সে তুমি। আর ইট ইজ এটার যদি ইউ। আক্ষরিক ভাবে বলতে ইট ইজ ইউ মানে এটা তুমি যে দোষী। ক্লিয়ার? জি স্যার ওকে, নাম্বার 20-তে যাচ্ছি, আজকের লাস্ট নিয়ম করে এটা। এটা লাস্ট করব না, এটা আমরা আগেও শিখছি, ওই যে দেয়ার যুক্ত বাক্য মনে আছে, দেয়ার এর পরে যেরকম সাবজেক্ট আসবে সেই অনুযায়ী ভার্বটাকে চেঞ্জ করতে হবে। আমরা যদি বলি দেয়ার, এটা সহজ করে বুঝো, দেয়ার ইজ এ পেন, আর দেয়ার আর পেন্স, হ্যাঁ তাই না? আমরা যদি জি দেয়ার আর পেন্স বা দেয়ার আর মেনি পেন্স যেটা বলি, এই যে পেন্স বা মেনি পেন্স আছে বলে এখানে আর করছি, আর এখানে ইজ আছে বলে এ পেন লিখছি, মানে পরবর্তী নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্বটাকে চেঞ্জ করতে হয়, এটাই হচ্ছে কথা। এটা আমরা সবাই জানি, দেয়ার এর পরে নাউন প্রোনাউন প্লুরাল হলে ইজ দিব, দেয়ার এর পরে নাউন প্রোনাউন প্লুরাল হলে আর দিব, সিঙ্গুলার হলে ইজ দিব, সরি, ঠিক আছে। জি যেমন এই যে দেয়ার ইজ মেনি স্কুলস, এন্ড মেনি স্কুলস মানে অনেকগুলো স্কুলকে বোঝাচ্ছে, তাহলে তো ইজ দেওয়া যাবে না, এখানে আর দিতে হবে, দেয়ার আর মেনি স্কুলস। হ্যাঁ, এটা সহজ, আমরা আগেও শিখছি, প্লাস ইজি, এটা নিয়ে এত সময় দিই না। নাম্বার 21টা অনেক ইম্পর্টেন্ট, এখানে দুইটা ওয়ান অফ বিষয় খেয়াল করতে হবে। হ্যাঁ, ওয়ান অফ দা যুক্ত বাক্য, এটা ওয়ান অফ দা কথাটার অর্থ হচ্ছে অনেকের মধ্যে একজন, অনেকের মধ্যে একজন, তাহলে অনেকের মধ্যে একজন কয়জনকে বোঝাচ্ছে, একজনকে। একজন একজন। তাহলে এইটার দ্বারা যুক্ত যে কোনো সাবজেক্টই হচ্ছে সিঙ্গুলার, বাট এখানে কারেকশনের দুইটা জিনিস খেয়াল করতে হবে, শুধু ভার্বের দিকে তাকাই থাকলে হবে না। আমি এখানে দেখো একটা সেন্টেন্স লিখি, ওয়ান অফ দা টিচার ইজ অ্যাবসেন্ট, বলো তো এই বাক্যে ভুল কি? স্যার ওয়ান অফ দা টিচার হবে স্যার, টিচার্স তো হবে না। টিচার, টিচারই তো লিখছি। টিচার নেই ও স্যার। ওয়ান অফ দ্য ওয়ান, টিচার, এই বাক্য ভুল না ঠিক সেটা বলো। এটা তো স্যার ঠিক আছে। স্যার টিচারের সঙ্গে কি এস যুক্ত হবে মনে হয়? ওয়ান অফ দ্য হ্যাঁ, টিচার্স হবে। ওয়ান অফ দ্য ও, টিচার্স, এখন কথা হচ্ছে ভার্ব তো ঠিক আছে, এখন মনে হচ্ছে তাহলে তো ঠিকই আছে, বাট খেয়াল করো ওই ওয়ান অফ দ্য বলতে কি বুঝাচ্ছি, অনেকের মধ্যে ও একজন। টিচার্সের তাহলে মধ্যে। এই যে একজনকে তো বুঝাচ্ছে এই ওয়ান দ্বারা, এখন অনেক যে অনেককে এই টিচার্স দ্বারা না অনেককে বুঝাইতে হবে, ওয়ান অফ দার পরে অনেকজনকে তো রাখতে হবে, তার মধ্যে না একজনকে বলতে হবে, তাহলে এখানে তো অনেকজনকে রাখতে হবে, অনেকজন মানে প্লুরাল কে রাখতে হবে এখানে অলওয়েজ। টিচার। কথা বুঝছো?
মানে 10 জনের স্যার মধ্যে একজনকে বোঝাচ্ছে, তাহলে এখানে কিন্তু 10 জনকে দাঁড়া করাইতে হবে। তাহলে এখানে সব সময় প্লুরাল থাকবে। দেখো পুরো একটা লাইনে সুন্দর করে বলা আছে, ওয়ান অফ দা এর পরে নাউন প্লুরাল হয় কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। বুঝতে পারছো? Noun ইয়েস plural. স্যার হ্যাঁ, এই যে ওয়ান অফ দেওয়ার পরে নাউন, দেখো টিচার্সটা প্লুরাল, কিন্তু পুরো সেন্টেন্সের সাবজেক্টের অর্থটা যেহেতু সিঙ্গুলার হয়ে যায়, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট হয়ে যায়, এই কারণে ভার্ব সিঙ্গুলার। ক্লিয়ার কথা? ঠিক। ইয়েস স্যার তাহলে এই যে এই ধরনের বাক্যে দুটোর দিকেই খেয়াল রাখতে হবে। কারেকশনে যে শুধু ভার্বে ভুল থাকবে ব্যাপারটা কিন্তু এরকম না। এই যে দেখো সাবজেক্টের অর্থের দিক থেকে খেয়াল করেও কিন্তু জিনিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। 22 থেকে পরবর্তী দিন আমরা দেখি কতদূর যাওয়া যায়। এখানে মোটামুটি 50টার মতো না কয়টা যেন দিয়েছিল, 50টাই, হ্যাঁ 50টার মতো নিয়ম আছে। আমরা দেখবো এগুলোর মধ্যে আবার ওই যে ইয়া আছে না তোমাদের, রাইট ফর্ম অফ ভার্বস এর কমন নিয়মগুলো চলে আসে। তো খুব একটা বেশি না, এখানে ইন টোটালে বলবো নতুন নিয়মের দিক থেকে 30টার মতো নতুন নিয়ম, আর বাকিগুলো কিন্তু আগের রাইট ফর্ম অফ ভার্বস এর নিয়ম। তো ঠিক আছে, এই পর্যন্ত আজকে স্যার রাখলাম এখন। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই। বলছি পরীক্ষার তো কোশ্চেন পাঠাইছেন, আমরা তো পরীক্ষা দিছি, মানে এক হুম ঘন্টা সময় নিয়ে আপনি বলছিলেন যে কোনো সময় পরীক্ষাটা দিতে, আমরা তো দিয়েছি। এটা কবে সলিউশন ক্লাস দিবেন বা দেখবেন যদি এটা বলতেন। টুয়েসডে, মঙ্গলবারে তোমাদের ক্লাস আছে না, মঙ্গলবারে দিব। আচ্ছা স্যার, ওকে এই স্যার যে এটার কোনো পিডিএফ আছে নাকি স্যার, এই যে যেটা থেকে এই দেখাচ্ছেন? পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি এখনই, তোমাদের আপলোড করে দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার, এই আহ, এই আমি রাইট ফর্ম অফ ভার্বস এর এই যে স্যার রুলস গুলা দিলাম, এগুলা তো অনেক বেশি স্যার, প্রায় মনে হয় 63টার মতো রুলস আছে আর কি বইয়ে স্যার। এগুলা বইয়ে তো আর সবগুলাই কি আমি পড়াই নেই, বই তো বইয়ে না, পড়াই নেই। স্যারই তো পিডিএফ দিছি। বইয়ে অনেক ভুলও আছে, হ্যাঁ ওগুলো পড়ে খুব একটা ফায়দা পাবো না, আমি অনেক স্যার ভুল নিয়ম আছে। পিডিএফ গুলো পাইনি বা মনে হয় চুকে পড়েনি এটা তবে স্যার আমি অনেকগুলা এই যে রুলস ছাড়াই আমি মোটামুটি পারছি স্যার, লাগতেছে ঠিক পারছি, আছে, বাকি জানি না স্যার হয়েছে কি হয়েছে না। কেন ক্লাস করো নাই তুমি? আমি ক্লাস আমার